ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নয়া দিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটবে। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জানান, আমাদের অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে জাতি ক্ষমা করবে না। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। নয়াদিগন্তে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠানে যোগ নেন বিএনপি নেতারা। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে। এ সময় অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ও জুলাই সনদ সম্পূর্ণ হয়েছে, এখন যথাসময়ে নির্বাচন হবে। ২৬ ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে সকল দলকে অংশগ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্টদের প্রত্যাবর্তন ঠেকাতে সব ধরনের ঐক্য জরুরি। ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব, এই প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে। সালাউদ্দিন আহমদ বলেন, আগামীর জন্য শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে। সন্তানদের জন্য এটি প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা রেখে যেতে হবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনার রহস্য বের করতে ৪টি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন, আগুনের ঘটনায় নাশকতা বা গাফিলতি থাকলে সেটি তদন্তে বের হবে বলেও মন্তব্য করেন তিনি। গেল শনিবার বিমানবন্দরের কার্গো ভিলেজে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগেছিল বলেও জানান উপদেষ্টা। এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। দাহ্য পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের ড্রাফট পরিধি জাতির কাছে পেশ করার দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। একই সঙ্গে একটি অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদকে 2026-এর সংবিধান হিসেবে প্রধান উপদেষ্টাকে ঘোষণা করতে হবে বলেও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা জানান তিনি। জুলাই সনদ স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা উল্লেখ করে স্বাক্ষর অনুষ্ঠানে তার দল যোগ দেয়নি বলেও জানান তিনি। বৈঠকে ঐকমত্য কমিশনের কাছে সংস্কার আলোচনা শেষ করে জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচারের রোডম্যাপ ঘোষণা ও গণভোট করার দাবি জানানো হয় বলেও জানান তিনি। বৈঠকে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এর আইনি ভিত্তি কি হবে ও গণভোটে কি কি প্রশ্ন থাকবে, এসব বিষয় নিয়ে আলোচনা হয়। আর কমিশনের পক্ষ থেকে দলটির প্রতিনিধিদের সাথে কথা বলে সনদের স্বাক্ষরের বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। আমরা কমিশনের কাছে আমাদের দাবিসমূহ আবারও পুনর্ব্যক্ত করেছি। আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই জুলাই সনদ সেটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এটাকে জারি করবেন এবং সামনের সংসদে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার মধ্য দিয়ে এটাকে একটা সংস্কারকৃত
2026-এর সংবিধান হিসেবে ঘোষণা করতে হবে। জুলাই সনদে এমন অনেক বিষয় আছে যা বিদ্যমান সংবিধানের পরিপন্থী। সব রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করলেও আইনি ভিত্তি ছাড়া এই সনদ মূল্যহীন। সকালে জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের নিকট জন আশা শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনে এমনটাই দাবি করেন ইনিশিয়েটিভ ফর দ্য প্রমোশন অব লিবারেল ডেমোক্রেসি IPLDর নির্বাহী সদস্য সাবেক জজ ইকতেদার আহমেদ। তিনি বলেন, পরবর্তী নির্বাচিত সরকার যতক্ষণ পর্যন্ত না এটি বাস্তবায়ন করছে ততক্ষণ পর্যন্ত এটির কোনো কার্যকারিতা নেই। তার মতে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কথা বলা হলেও সব রাজনৈতিক দলের সমঝোতা ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব নয়। এ সময় IPLDর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত। বিএনপি অথবা জামায়াত যেই দল আগে আসবে তার সাথেই জোট করবে এনসিপি। শুক্রবার এমনটাই জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলেন, গত 52 বছরে বিএনপি জিয়াতন্ত্র আর জামায়াত মওদুদিবাদ কায়েমের চেষ্টা করেছে। আর দলটির সদস্য সচিব অভিযোগ করেন, আরপিওর সংশোধনী বাতিলের চেষ্টা করছে একটি দল। দর্শক আরও জানাচ্ছেন রাশিদ আনিস। তরুণদের দল এনসিপির ঢাকা মহানগরের সমন্বয় সভা। এতে বলা হয় 3 দিনের মধ্যে মহানগর আর 64 জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে 15 নভেম্বরের মাঝে। সম্প্রতি জামাতকে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছে এনসিপি, এরকম কানাঘোষা চলছে রাজনৈতিক অঙ্গনে। তবে জোট নিয়ে একটু ভিন্ন ইঙ্গিতই দিলেন দলটির এক নেতা। বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যারা আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব, যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপা এগিয়ে যাব। আগামীর সংসদ কেমন হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এইদিকে। সেখানে আমাদের এনসিপির নীতি হলো আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না। সাংগঠনিক অবস্থা শক্তিশালী করতে সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য শিগগিরই জেলায় জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই অভ্যুত্থান বিরোধী, জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল, এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। প্রশাসনে কিংবা ইসিতে বিভিন্ন দল প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন এনসিপির নেতারা। এখন সচিবালয়ে বসে এভাবে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যেমন চিটগংয়ের আমি ডিসি দেব, তাহলে উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে। যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে খুলনার ডিসি ছেড়ে দিতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য। যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয় তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। আক্তার আরো বলেন, বিদেশ থেকে চাপিয়ে দেওয়া কোনো নির্বাচন দেখতে চায় না এনসিপি। কিন্তু বিভিন্ন জরিপে আসছে বাংলাদেশের মানুষের এনসিপির উপরে তারা আস্থা রাখছে। রাশেদ আনিস, 71, ঢাকা। আপাতত একটি সুষ্ঠু নির্বাচন চান কুড়িগ্রামের নারীরা। তারা জানান, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের জন্য জরুরি ভিত্তিতে নির্বাচন দরকার। কারণ তারা মনে করেন একটি নির্বাচিত সরকার আসলে নারীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারবে। আসন্ন নির্বাচন নিয়ে জেলার নারীরা কি ভাবছেন তা নিয়ে সহকর্মী রাজু মোস্তাফিজের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে সারা দেশে নারীর প্রতি নানা সহিংস ঘটনায় উদ্বিগ্ন কুড়িগ্রামের নারীরা। কর্মজীবী থেকে গৃহিণী সব পর্যায়ে নারীরা বলেন, আগামী জাতীয় নির্বাচনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু এর জন্য দরকার একটি শান্তিপূর্ণ পরিস্থিতি। তারা আরও জানান যে নারীরা নেতৃত্বে আসতে চান তাদের নানা হয়রানি ও সন্ত্রাসের মুখে পড়তে হয়। এই অপসংস্কৃতি থেকে বের হতে হবে। তবে তারা মনে করেন ভোটের আগে নারী পুরুষের ভোটের সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের ভোট কেন্দ্রে নিতে হলে অবশ্যই নির্বাচন উৎসব মুখর করতে হবে। এখন তো সরকার নাই, ভোট হলে ভালো, তাদের কাছে আমরা দাবি দেওয়া করতে পারি। আমরা চাই ভোট হোক সুস্থ সবলে, ভোট হোক শান্ত
পরিবেশে। আর তরুণ ভোটাররা সবকিছুর জন্য সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিয়েছেন। আমরা নতুন প্রজন্ম, আমরা এটাই ভাবতেছি যে নারীদের জন্য সব জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া হয়, সব কিছুতে সহজ করে দেওয়া হয় নারীদের পথ চলার জন্য, আর সব জায়গায় যেন নারীরা নির্যাতিত না হয়, সহজভাবে পথ চলতে পারে। নির্বাচন যেন সুশৃঙ্খলভাবে হয়, নারী বান্ধব হয়, নারীরা যেন সহজেই ভোট দিতে পারে, কোনো যেন উচ্ছৃঙ্খল কোনো কিছু না হয়। এদিকে নারী নেত্রীরা বলছেন, আগামী নির্বাচনে যেই আসুক না কেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসতে হবে, কারণ সুষ্ঠুভাবে নির্বাচিত নেতৃত্ব যে কোনো আকাঙ্ক্ষা পূরণ করতে পারে বলে তাদের বিশ্বাস। কুড়িগ্রামের মতো প্রান্তিক অঞ্চলে নারীরা অনেক অবহেলিত এবং দারিদ্র্যপীড়িত অঞ্চল। এখানে নারীরা কর্মসংস্থান পায় না, তাদের বাল্যবিবাহ হয়, বিভিন্ন ক্ষেত্রে নারীরা নির্যাতিত হচ্ছে। আমরা এমনই একজন ব্যক্তিকে চাই কুড়িগ্রামে, যারা নারীদেরকে নিয়ে বিশেষভাবে কাজ করবে এবং নারীদের মান উন্নয়নে তারা কাজ করে যাবে। নেত্রীরা আরো বলেন, নারীরা সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনের মাধ্যমে আসলে মর্যাদা সবসময় বাড়ে। যখন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে সরকার গঠিত হবে সেই সরকারটার মধ্যে স্বচ্ছতা থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে এবং জবাবদিহিতা থাকবে। জবাবদিহি যেখানে থাকবে না, সেখানে কখনোই গণতন্ত্র টিকে থাকতে পারে না। কুড়িগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা 18,76,555 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,31,727 জন আর নারী ভোটার 9,44,807 জন। পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা প্রায় 13,000 বেশি। মনিরা কাজুরি, ৭১। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৩তম দিনের মতো অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের বিষয়ে সরকারের আশ্বাসের ৯ মাস পেরিয়ে গেছে বলে উল্লেখ করেন কর্মসূচিতে থাকা শিক্ষকরা। তারা বলেন, আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন না করাকে তারা প্রতারণা মনে করছেন। আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, তাদের আগে জাতীয়করণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। অবস্থান কর্মসূচিতে থাকা মাদ্রাসা শিক্ষকরা নানা স্লোগান দিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট অব্যাহত রাখার কথাও জানান তারা। চট্টগ্রামে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পোশাক কারখানা। শ্রমিক অসন্তোষ, অর্থনৈতিক মন্দা, বাড়তি উৎপাদন খরচ, অগ্নি দুর্ঘটনা ও রাজনৈতিক অস্থিরতা সহ নানা সমস্যায় পড়েছে শিল্পটি। ৬০০ থেকে ৭০০ গার্মেন্টস কারখানা থেকে কমে ২৫০ থেকে ৩০০টি কারখানা রয়েছে এখন। কারখানা বন্ধ হওয়ায় চাকরি হারাচ্ছেন হাজারো শ্রমিক, ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরা। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। দেশের অন্যতম বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চট্টগ্রাম ইপিজেডে গত ১ বছরের বেশি সময় ধরে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু বিনিয়োগের ভাবমূর্তিতেই ধাক্কা লাগেনি, হাজার হাজার শ্রমিকের জীবিকাতেও টান পড়েছে। বিপর্যয়ের সবশেষ শিকার প্যাসিফিক জিন্স গ্রুপের ৭টি প্রতিষ্ঠান। এ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানে ৩ শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। মালিকপক্ষ সব কারখানা সাময়িক বন্ধ করে পরিস্থিতি সামাল দেয়। এখানে সার্ভিস বেনিফিটের কোনো সমস্যা নাই, সমস্যা বলতে কিছু নেই, কারণ এটা সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরি। তো সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরি কোনো সমস্যা থাকার কথা না। এইসব ফ্যাক্টরিগুলোকে এক্সপোর্টকে প্রতিবন্ধকতা করার জন্য সবসময় কোনো কুচক্রী মহল কিন্তু তারা কাজগুলো করে থাকে। শুধু প্যাসিফিক জিন্স নয়, গত ১ বছর ধরে জেএমএস, মেরিকো সহ অন্তত ১৫টি কারখানায় প্রায় ৫০টির মতো শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫২টি কারখানা স্থায়ীভাবে ও ৭৩টি কারখানা সাময়িকভাবে বন্ধ হয়েছে। অনেক মালিক পালিয়ে থাকায় তাদের কারখানাগুলো বন্ধ হয়েছে বলে মনে করেন এই বিজিএমইর নেতা। ৩০ জুলাইতে অনেকে পালিয়ে গেছেন, অনেকেই তার অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। একটা গোষ্ঠী আপনার বাংলাদেশকে অকার্যকর করার জন্য চক্রান্তের মধ্যে লিপ্ত আছে বলে আমার মনে হয়। লিপ্ততার কারণে এইসব বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে। এদিকে গত ২৫শে সেপ্টেম্বর সিপিজেডে নাসা গ্রুপের ২টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ওই ২ কারখানার ২৫০০ শ্রমিক চাকরি হারান। বিজিএমইর মতে, দেশের অর্থনীতিকে ধ্বংস করতে গার্মেন্টস সেক্টরকে টার্গেট করে অরাজকতা চালানো হচ্ছে। আমার মনে হয় না এই সেক্টরে যদি অসন্তোষ হয়, এটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার। কারণ এই সেক্টরটাই হতেছে আপনার সর্বোচ্চ রপ্তানি আর্নিংয়ের একটা সেক্টর। চট্টগ্রাম শিল্প পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের ৫ই আগস্টের পর প্রায় ৬০,০০০ শ্রমিক বেকার হয়ে পড়েন। এই যে ইয়ং যে ছেলে এবং মেয়েরা, এরা যদি এই চাকরির ক্ষেত্রে যদি বেকার হয়ে যায়, এদের দ্বারা কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটার একটা ঝুঁকি থাকে। চট্টগ্রাম ইপিজেড দীর্ঘ ৪২ বছরে ১৩টি দেশের $2.2 মিলিয়ন বেশি বিনিয়োগ এনেছে।
হাসিবা আলী বর্ণা, ৭১। চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে না দেওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করছে বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিক বৃন্দ। চট্টগ্রামের আগ্রাবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান, এটিকে বিদেশিদের হাতে দেয়া ন্যায্য হবে না। মানববন্ধন থেকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের কোন স্থাপনা দেশি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে চট্টগ্রাম বন্দরের কোন স্থাপনা দেশি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ১ নভেম্বর শ্রমিকদের অনশন কর্মসূচি রয়েছে। দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করবে বিএনপি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড খিলগাঁও থানার কালভার্ট এবং খালের পরিচ্ছন্নতা কর্মসূচিতে একথা বলেন তিনি। খিলগাঁওয়ের বাসাবো খালটি বেশ অনেক দিন ধরেই দখল আর দূষণে জর্জরিত হয়ে আছে। সেই বর্জ্য অপসারণের উদ্যোগ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সকাল থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা খালটি পরিষ্কারের কাজে নামেন। দূষিত খালটিতে উৎপাদিত হচ্ছে এডিস মশা, বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। তাছাড়া সামান্য বৃষ্টিতে যাতে এলাকায় জলাবদ্ধতা না হয় সে বিষয়টি চিন্তা করেও খাল পরিষ্কারের কর্মসূচি নিয়েছে খিলগাঁও থানা বিএনপি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা, আসুন আপনারা সকলে মিলে এই স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করি এবং এলাকার উন্নয়নে এলাকার জনগণের পাশে থাকি, রাস্তাঘাট করবো ইনশাআল্লাহ। টেকনাফের সেন্ট মার্টিন আর শাহপরী দ্বীপের বাতাসে এখন শুধু স্বজন নিখোঁজের আর্তনাদ। গত ২ মাসে সাগরে মাছ ধরার সময় ১১৬ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মিরা। অনেক পরিবার এখন পুরো শূন্য। কোস্টগার্ড বলছে, আরাকান আর্মিদের সঙ্গে যোগাযোগের কোনো বৈধ চ্যানেল না থাকায় বিপাকে পড়েছেন তারা। তবে সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা, সর্বদা সচেতন করা হচ্ছে জেলেদের। দর্শক, সুমন তানভীরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। প্রতিবেশী মিয়ানমারের আরাকান রাজ্যটি আরাকান আর্মিরা নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই সমুদ্র সীমায় টহল বাড়িয়েছে নিরাপত্তা রক্ষীরা। দিনরাত ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে টহলের পাশাপাশি সর্বদা নোঙর করে রাখা হচ্ছে সুসজ্জিত সামরিক যান। সীমান্তের এক অংশে জান্তা সরকার, অন্য অংশ আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে থাকায় সীমান্তের এই অংশে বাড়তি তৎপরতায় কোস্টগার্ড সহ অন্যরা। তবে এত তৎপরতার পরও কান্নায় ভারী প্রকৃতিকন্যা সেন্ট মার্টিনের বাতাস। কি দুষ্কাম করল বেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মিরা। মাছ ধরতে গিয়ে সবাইকে বন্দী হতে হয়েছে বিচ্ছিন্নতাবাদী গ্রুপটির হাতে। সামনে এই সমুদ্রের অপার সৌন্দর্য, আর তার ঠিক ধার ঘেঁষেই এই দুঃখ। স্বামী হারিয়েছেন অনেক বছর আগে, 3 সন্তান কিছুদিন আগে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হয়েছেন। এখন সন্তানদের অপেক্ষায় শুধুই সমুদ্রের দিকে তাকিয়ে থাকা আর এই অঝোর কান্না। দ্বীপটিতে কে থামাবে কার কান্না? অনাহারে অর্ধারে কে কার পাশে এসে দাঁড়াবে? একে পর্যটন বন্ধ, সেই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞায় মাছ ধরাও বন্ধ রয়েছে প্রায় 2 সপ্তাহের ওপরে। এমন বাস্তবতায় প্রিয়জনকে খোঁজ করার পয়সাটুকু নেই কারো হাতে। জেলে পাড়া 7 বছরের মেয়ে বুশরা শুধু এতটুকু জানে, তার বাবাকে ধরে নিয়ে গেছে মগরা। স্বামী নিখোঁজের পর থেকেই ছোট ছোট 4 ছেলে মেয়ে নিয়ে অর্ধাহারে দিন যাপন করছে পরিবারটি। কথা হয় এমন আরো বেশ কয়েকটি পরিবারের সঙ্গে। অনুরোধ করে আজ আর ওয়ান ধরে পালা দি ভাই লাগ দিবেলা বাদ দিনা বাড়ি আয়া মহাবর আইবু 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 বানাই গরি আর ono খবর নাই আর ফাইন্দর মরি গইনে বুড়ি গইনে আছে না জানা আছে নই না বাড়ি।
তবে সেন্ট মার্টিনের চেয়ে শাহপরী দ্বীপের কষ্টের গল্পটা বেশি ভারী। এ দ্বীপের অন্তত 100 জেলে এখন বন্দী বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির হাতে। জেলে পল্লীর প্রায় প্রতিটি ঘরেই স্বজনহারাদের আর্তনাদ। কোনো কোনো পরিবার তো হয়ে গেছে পুরুষ শূন্য। তার বড় হইয়া আর 2-3 হাজার বইন আছে কিভাবে হয়তো কিভাবে চললুম আর স্বামী আর আপন এক ভাই আর আপন আর বোন জামাই আর 3 আর মত ভাই সব আপন সহ্য করি না পারি না। আর অফিসে দরখাস্ত মাইছি অনেক খবর নাই, বাসে আসে নে নদী আসে নে তার তো বাইশ রাজ্য নদী নদী তাই ওষুধ খাই না পারি, পয়সার চিকিৎসা করে না পারি, তাই ওষুধ করে পারি, তাই বাপে বাচ্চা নদীকে বাসাই বাপ নদীকে। আর টলার মালিকরা তো টলার হারিয়ে অভিযোগ নিয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। শুনে বুট এর নাম নদী মানে জাল মারে এখান তো আইবার সময় তারা খবর মোবাইল গড়ি হয়েছে মানে বুট নিয়ে গেছে আর সাগরে তো আইবার সময় ধরছে আর কোনো বুট জাল মারিবার সময় ধরছে 16টা নিয়ে গেছে। নাফ নদী ঘিরে বেশি তৎপর আরাকান আর্মিরা। নদীটির ছোট ছোট বিচ্ছিন্ন দ্বীপে রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির একসময় যাতায়াত থাকায় এ অঞ্চলটিতে বেশি বেপরোয়া বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির সদস্যরা। তবে দিনরাত টেকনাফের এই এলাকায়ও টহল জোরদার করেছে কোস্টগার্ড। আরাকান আর্মি একটি সশস্ত্র গোষ্ঠী, তাদের সাথে যোগাযোগ এবং যে কোনো ধরনের আটক পরবর্তী যোগাযোগ এবং ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করাটা একটু জটিল এবং দুরূহ বিষয়। বাংলাদেশের জেলেদের আটকের পরে আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। কিছু সংখ্যক জেলে অধিক মাছ ধরার লোভে মায়ানমার জলসীমা অতিক্রম করে আরাকান আর্মি কর্তৃক ধৃত হয়। নাফ নদীতে আমাদের জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড সবসময় সচেষ্ট রয়েছে। জেলেদের এভাবে তুলে নিয়ে যাওয়ার আসলে কারণ কি তা বুঝতে মাছ ধরা পেশার সঙ্গে যুক্ত কয়েকজনের সঙ্গে কথা বলে টিম 71। কথা হয় কবির নামে এক জেলের সঙ্গেও, যার চোখের সামনেই কদিন আগে আরাকান আর্মিরা ধরে নিয়ে গেছে তার সন্তানকে। বার্মার সঙ্গে খাসামের সাথে তো গেছে, ওরা যত লড়াই আছে আমরা দাইয়া গেছি, ওরা দায় যায় নাই, সব জাল খাটটা দিয়ে দাইয়া গেছে। ও 2টা বুট আছে তাই গেছে, এই 2টা গাছে ধরে গেছে। হ্যাঁ রোহিঙ্গা জাল মারতো, এখন মাঘ বাগি যেগুলো আছে এগুলো এখনো জাল মারে নাই। তার মানে ওই পাশে কোনো জালই পড়ে না 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 মাছের লোক দিয়ে গেছিলাম। আমরা বাংলাদেশের সাগরে জাল মারি, একটা সাগরে সুরত হইয়া যায়, তখন বর্মার দিকে যাই, বর্মার না থাকার বাঙেরা আমাদের ধরে নিয়ে যায়। মায়ানমার সৈনিকেরা দল দিয়েও সাইরা দিত, আর এই ওখানে নিলেও মানে এখানে খবরগুলো ফাড়াইতো। দুই দেশের 271 কিলোমিটার সীমান্তের বড় অংশই পানি বেষ্টিত হয়, বেশিরভাগ অংশেই নেই কোনো সীমানা চিহ্ন। আমি এখন যে অংশটিতে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের সেন্ট মার্টিন অংশের শেষ সীমান্ত, আর এখান থেকেই সবচেয়ে বেশি জেলেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আরাকান আর্মিরা। এই স্রোতের টানেও কোনো নৌকা যদি ওপার চলে যাচ্ছে তাদেরও ছাড় দিচ্ছে না এই বাহিনী। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিখোঁজ জেলেদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। আইডেন্টিফাই করার তো একটা বিষয় থাকে যে ওখানে ওরা কোথায় আছে, সেগুলো খেতে হয়তো একটু সময় লাগবে, আমরা লোকেট করার চেষ্টা করছি। আমরা বলতে পরিস্থিতি সামাল দিতে মানবাধিকার কর্মীদের দাবি বাস্তবতা মেনে রাষ্ট্রীয় যোগাযোগ স্থাপন করতে হবে আরাকান আর্মিদের সঙ্গে। অপহৃত সব জেলেদের ফিরিয়ে আনতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এসব জেলে পরিবারের পাশে দাঁড়াতে হবে সরকারকেই। সুমন তানভীর, সেন্ট মার্টিন, টেকনাফ। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে গৃহকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়গুলোর বাস্তবায়ন সহজ হবে বলে মন্তব্য করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আইন করে নয় মানবিক দৃষ্টিভঙ্গি গৃহকর্মীর অধিকার সুরক্ষা করতে পারে শীর্ষক ছায়া সংসদে অংশ নিয়ে কথা বলেন তিনি। গৃহকর্মীদের ন্যূনতম নিবন্ধন নিশ্চিত করতে পারলে তাদের সামাজিক এবং আইনগত স্বীকৃতি দেওয়া সম্ভব হবে বলেও মত দেন তিনি। তিনি আরও বলেন, স্কুল পর্যায় থেকেই মানবিক গুণাবলীর ভেতর মজবুতের পাশাপাশি গৃহকর্মীদের সাথে সুন্দর আচরণের ব্যাপারে বাবা মাকেও তাদের সন্তানকে শিক্ষা দিতে হবে। গৃহকর্মী হোক বা তৈরি পোশাক কর্মী হোক
বা যেই কোনো শ্রমিকের জন্য একটা ন্যূনতম মজুরি বা ন্যূনতম বেতন সরকারকে বেঁধে দিতে হবে। তো এই জায়গায় যেটা দরকার, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার। রাজনৈতিক দলগুলো যদি এই বিষয়টিকে গুরুত্বের সাথে তাদের দাবিনামার মধ্যে আনে, তাহলে আমার বিশ্বাস যে তাহলে একটা কিছু পরিবর্তন হবে, সবটা না হলেও কিছুটা হবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ ও সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।